আর অনেক ভাবনা চিন্তা করে পরিকল্পনা করে মনীষা তার গানের সংগ্রহ, যেটা আজকে সে এবং তার সহশিল্পীরা পরিবেশন করবেন, তার জন্য প্রস্তুতি নিয়েছেন। আমি খুব সংক্ষেপে কয়েকটা কথা, এখন 6:30, আধ ঘন্টার মধ্যে আমি আমার অভিভাষণ শেষ করব। আমি কিছুদিন ধরে এখানে কেউ কেউ আছেন যারা হয়তো শুনেছেন বা খবর পেয়েছেন যে আমি রক্তকরবীর নিয়ে কিছু ভাবনা চিন্তা নতুন করে চেষ্টা করছি ভাববার, এবং সেটা অনেক জায়গাতে বলেছি। সেই সূত্রটাকে টেনে আমি আরেকটু গভীরে কোথাও যাওয়ার চেষ্টা করছি রবীন্দ্রনাথের জীবনের একটা পর্বকে ধরে। রবীন্দ্রনাথের জন্ম 1861 সালে, মৃত্যু 1941। এই 80 বছরের জীবনে, ঠিক 80 বছর পূর্ণ করেই মারা যান। এই 80 বছরের জীবনের ঠিক মধ্যক্ষণে একটা যুগান্ত ঘটে, এবং সেই যুগান্ত থেকে রবীন্দ্রনাথের বোধে, ভাবনায়, চিন্তায় একটা যুগান্তর ঘটে, বলতে পারেন যুগোত্তরণ ঘটে। 1899 সালের 31শে ডিসেম্বর, দুটো শতাব্দীর সন্ধিক্ষণে, সন্ধি মুহূর্তের সামান্য কিছু আগে রবীন্দ্রনাথ একটা কবিতা লেখেন, যেটা নৈবেদ্য কাব্যগ্রন্থে পরে সংকলিত হয়। শতাব্দী সূর্য আজি রক্ত মেঘ মাঝে অস্ত গেল, হিংসার উৎসবে আজি বাজে অস্ত্রে অস্ত্রে মরণের উন্মাদ রাগিনী ভয়ঙ্করী, দয়াহীন সভ্যতা নাগিনী তুলেছে কুটিল ফনা চক্ষের নিমিষে, গুপ্ত বিষদন্ত তার তীব্র ভরি বিষে। স্বার্থে স্বার্থে বেঁধেছে সংঘাত, লোভে লোভে ঘটেছে সংগ্রাম, প্রলয় মন্থন ক্ষোভে ভদ্রবেশী বর্বরতা উঠিয়াছে জাগি পঙ্কসজ্জা হতে, লজ্জা শরম ত্যাগী জাতি প্রেম নাম ধরি প্রচণ্ড অন্যায় ধর্মেরে ভাসাতে চাহে বলের বন্যায়। কবিদল চিৎকারেছে জাগাইয়া ভীতি, শ্মশান কুকুরদের কাড়াকাড়ি গীতি। তার পরের কবিতা সেই মধ্যরাত্রি লেখা। স্বার্থের সমাপ্তি অপঘাতে, অকস্মাৎ পরিপূর্ণ স্ফীতি মাঝে দারুণ আঘাত, বিদীর্ণ বিকীর্ণ করি চূর্ণ করে তারে কালো ঝঞ্ঝা ঝঙ্কারিত দুর্যোগ আধারে। একের স্পর্ধারে কভু নাহি দেয় স্থান দীর্ঘকাল নিখিলের বিরাট বিধান। স্বার্থ যত পূর্ণ হয় লোভ ক্ষুধানল তত তার বেড়ে ওঠে, বিশ্ব ধরাতল আপনার খাদ্য বলি না করি বিচার জঠরে পুরিতে চায়। বিভৎস আহার বিভৎস ক্ষুধারে করে নিত্যয় নীলাজ, তখন গর্জিয়া নামে তব রুদ্রবাজ। ছুটিয়াছে জাতি প্রেম মৃত্যুর সন্ধানে, বাহি স্বার্থ তরি গুপ্ত পর্বতের পানে। তারই অল্প পরে, হয়তো পরের দিন বা তার একদিন পরে, তোমার ন্যায়ের দণ্ড প্রত্যেকের করে অর্পণ করেছ নিজে,
প্রত্যেকের পরে দিয়েছ শাসন ভার হে রাজাধিরাজ। সে গুরু সম্মান তব, সে দুরূহ কাজ, নমিয়া তোমারে যেন শিরোধার্য করি সবিনয়ে। তব কার্যে যেন নাহি ডরি কভু কারে। ক্ষমা যেথা ক্ষীণ দুর্বলতা, হে রুদ্র নিষ্ঠুর যেন হতে পারি তথা তোমার আদেশে। যেন রসনায় মম সত্য বাক্য ঝলিয়ে ওঠে খড়খড়গ সম তোমার ইঙ্গিতে। যেন রাখি তব মান তোমার বিচার আসনে লয়ে নিজ স্থান। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তৃণ সমদহে। তারপরের কবিতা, ওরে মৌন মুখ কেন আছিস নীরবে অন্তর করিয়া রুদ্ধ। এ মুখর ভবে তোর কোনো কথা নাই রে আনন্দহীন, কোনো সত্য পড়ে নাই চোখে। ওরে দিন কণ্ঠে নাই কোনো সঙ্গীতের নবতান। তোর গৃহপ্রান্ত চুম্বী সমুদ্র মহান, গাহিছে অনন্ত গাথা পশ্চিমে পূরবে। কত নদী নিরবধি ধায় কাল রবে, তরল সঙ্গীত ধরা হয়ে মূর্তিমতী। শুধু তুমি দেখো নাই সে প্রত্যক্ষ জ্যোতি, যাহা সত্যে যাহা গীতে আনন্দে আশায় ফুটে ওঠে নব নব বিচিত্র ভাষায়। তব সত্য তব গান রুদ্ধ হয়ে রাজে রাত্রি দিন জীর্ণ শাস্ত্রে শুষ্ক পত্র মাঝে। এবং কোথাও ওই যে সত্য, যে সত্য খড়গ সম জ্বলে উঠবে, তাকে জ্বলে উঠতেই হবে। কোথাও সেই তাড়না 1899 সালের 31শে ডিসেম্বরের মধ্যরাত্রে সেই তাড়না। সেই তাড়নায় আমার কোথাও মনে হয় 1901 সালে ব্রহ্মচর্যাশ্রমের প্রতিষ্ঠা। যে প্রশ্ন এখানে, ওরে মৌন মুখ কেন আছিস নীরবে অন্তর করিয়া রুদ্ধ। এ মুখর ভবে তোর কোনো কথা নাই রে আনন্দহীন, কোনো সত্য পড়ে নাই চোখে। ওরে দিন কণ্ঠে নাই কোনো সঙ্গীতের নবতান। আমার কোথাও মনে হয় যে 1901-এর ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠা ওই সঙ্গীতের নবতান। কারণ আস্তে আস্তে একটা আলাদা সমাজ সভ্যতার বীজক্ষেত্র বীজভূমি যেন রচনা করতে চাইছেন রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে এসে। ব্রহ্মচর্যাশ্রমে শুরু 1905-এ মহর্ষির মৃত্যুর পর ওই কবিতারই শেষ ছত্র মনে করুন যে ওই জীর্ণ শাস্ত্র, তার মধ্যে আমরা পড়ে আছি। আমাদের বাণী, আমাদের সত্য বচন তার মধ্যে আবদ্ধ হয়ে যায়, মুখ হয়ে যায়। সেই জন্য 1905-এ মহর্ষির মৃত্যুর পরেই আমিষ নিষেধ খারিজ হয়ে যায় এবং আহারকালে জাতপাতের যে বৈষম্য ছিল, জাত আলাদা পাতে বসত, সেটাও বন্ধ করে দেন। আস্তে আস্তে এগোচ্ছে 1921-এ বিশ্বভারতী। তার মধ্যে ঘটে গেছে প্রথম বিশ্বযুদ্ধ, এবং সেই বিশ্বযুদ্ধের মধ্যে চলছে যখন বিশ্বযুদ্ধ, তারই মধ্যে রবীন্দ্রনাথ কিন্তু তার ন্যাশনালিজম ভাষণমালা রচনা করছেন। যেখানে যুদ্ধ ঘটছে, চীনে, জাপানে, অন্য দেশে যাচ্ছেন, অপ্রিয় হচ্ছেন জাতীয়তাবাদের নিন্দা করার জন্যে। জাতি প্রেম নাম ধরি যে প্রচণ্ড অন্যায়,
ধর্মের ভাষাতে চাহে বলের বন্যায়, তাকে ধিক্কার জানাচ্ছেন রবীন্দ্রনাথ। এবং তারপরে জেদ করে ওর প্রকাশক, ইংরেজি বইয়ের প্রকাশক ম্যাকমিলান চান না প্রকাশ করতে তখন, কারণ অপ্রিয় হচ্ছে ওর কথা। জেদ করে বলেন এরই মধ্যে, যুদ্ধের মধ্যেই ন্যাশনালিজম প্রকাশ করতে হবে। 1917 সালে যখন ন্যাশনালিজমের ভাষণমালা ইংরেজিতে প্রকাশিত হচ্ছে, যে কটা কবিতা পড়ে শোনালাম আমি নৈবেদ্যর, তারই থেকে 6টা কবিতা একসঙ্গে করে যুক্ত করে একটা ইংরেজি কবিতা লিখছে নতুন করে, যাতে 1899 ক্রোধ, রোষ, দ্রোহ আরো তীব্র হচ্ছে, কারণ যুদ্ধের বিভীষিকা উনি চারিদিকে দেখতে পাচ্ছেন, ওর সামনে প্রত্যক্ষ। তাই আরো তীব্র ভাষায় এবং সারা পৃথিবীকে শোনাবেন বলে ইংরেজিতে একটা কবিতা লিখছেন, দ্য সানসেট অফ দ্য সেঞ্চুরি বলে। তার সঙ্গে বন্ধনীর মধ্যে লিখে দিচ্ছেন, রিটেন ইন দ্য বেঙ্গলি অন দ্য লাস্ট ডে অফ দ্য লাস্ট সেঞ্চুরি, সেটাকে চিহ্নিত করছেন। সেটা পড়ে শোনায়। The last sun of the century sets amidst the blood-red clouds of the west and the whirlwind of hatred. The naked passion of the self-love of nations in its drunken delirium of greed is dancing to the clash of steel and the howling verses of vengeance. The hungry self of the nation shall burst in a violence of fury from its own shameless feeding, for it has made the world its food, and licking it, crunching it, and swallowing it in big morsels, it swells and swells, till in the midst of its unholy feast descends the sudden heaven, piercing its heart of crossness. The crimson glow of light on the horizon is not the light of the dawn of peace, my motherland. It is a glimmer of the funeral pyre, burning to ashes the vast flesh, the self-love of the nation, dead under its own excess. অনেক তীব্রতর হয়ে উঠেছে 1899 মধ্যরাত্রের ওই ভাষা, ওই কবিতা। এই যে সময়ের আবর্তনের সঙ্গে সঙ্গে সারা পৃথিবী জুড়ে প্রথম বিশ্বযুদ্ধ যখন শেষ হচ্ছে, তখন কবি, শিল্পী, গান করেন যারা, এরা সকলেই আরেকটা যুদ্ধের ওই জাতীয়তাবাদ, জাতীয়তার ধ্বজাধারী, ধ্বজা লাঞ্ছিত আরেকটা যুদ্ধ দ্রুত এগিয়ে আসছে। 18 সালে প্রথম বিশ্বযুদ্ধ শেষ, 23-এ পৃথিবীর সমস্ত ভাষায় আরেকটা কুৎসিত শব্দ, ফাসিজমো, ইতালীয় ভাষা থেকে সারা পৃথিবীর ভাষায় ছড়িয়ে পড়ল। বেনিতো মুসোলিনি তার দলের নাম দিলেন ফাসিস্তি। ইতালীয়তে ফাসেস বলে একটা শব্দ আছে, কয়েকটা ছোট ছোট লাঠি খণ্ড, সেগুলোকে দড়ি দিয়ে বেঁধে জোটবদ্ধ করা, সেই রজ্জুবদ্ধ লাঠিগুচ্ছ দিয়ে মানুষকে মারা যায়, পিটিয়ে খুন করা যায়, সেই অস্ত্র ফাসেস। তার উপরে একটা শিকারী ঈগলের দুদিকে ডানা ছড়ানো মূর্তি,
বসিয়ে ফাসিস্ট দলের দলপ্রতীক চিত্রিত করলেন বেনিতো মুসোলিনি। 33 সালে ইতালি থেকে জার্মানি পৌঁছে যায় ফ্যাসিবাদ, হিটলারের ক্ষমতায় উত্থান অধিষ্ঠান। 36 সালে স্পেনে আরেক ফাসিস্ট একনায়ক ফ্রাঙ্কো ক্ষমতায় আসতে না আসতেই হত্যা করা হয় ফেদেরিকো গার্সিয়া লোরকাকে, ফাসিস্ট গুন্ডারা হত্যা করে। এই ইতিহাস 1899-এর 31 ডিসেম্বরে মধ্যরাত্রে রবীন্দ্রনাথ যেন প্রত্যক্ষ করেছিলেন ওর মানুষ চক্ষে। আর সারা পৃথিবীর শিল্পী, কবি, গায়কেরা যখন তাদের শক্তিকে সমূহবদ্ধ করছেন যাতে ওই বিভীষিকাকে তারা প্রতিরোধ করতে পারেন, ঠেকাতে পারেন। যুদ্ধক্ষেত্রে খুন হচ্ছেন কবিরা, কবি উইলফ্রেড ডারউইন, শিল্পীরা, জার্মানিতে ফ্রান্স মার্ক, অসাধারণ ক্ষমতাশালী শিল্পী। যুদ্ধক্ষেত্রে নিহত হচ্ছেন যারা যুদ্ধে যেতে চাননি, যাদের বাধ্য করা হয়েছে যুদ্ধে যেতে নতুন বিধিমতে। কারণ এটা পৃথিবীর প্রথম বিশ্বযুদ্ধ। পৃথিবীর অতীতে সব যুদ্ধ স্থান নামে চিহ্নিত। কুরুক্ষেত্রের যুদ্ধ, লঙ্কার যুদ্ধ, পলাশীর যুদ্ধ, পানিপথের যুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধ পৃথিবীর ইতিহাসে। এবং সেই যুদ্ধে কোনো দেশ তার সৈন্যবল নিয়ে যুদ্ধে লড়তে পারবে না। এত যুদ্ধক্ষেত্রে একযোগে যুদ্ধ। তাই বাধ্য করা হচ্ছে তরুণদের, যদি তাদের স্বাস্থ্য মোটামুটি ঠিকঠাক থাকে, স্বাস্থ্য পরীক্ষা করে নিয়ে যুদ্ধক্ষেত্রে পাঠাও। খুন হয় তারা। এই বিভীষিকার মধ্যে রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে ওই সমস্ত শিল্প, সমস্ত সৃষ্টি, সমস্ত কল্পনার রূপ, অভিজ্ঞান একত্র করে একটা শান্তিনিকেতনে সভ্যতার একটা বীজভূমি, বীজক্ষেত্র তৈরি করার চেষ্টা করছেন আস্তে 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 আস্তে। এবং সেইখানে ওই 1899-এর মধ্যরাত্রের আগের গান, নাটক নিয়ে, কবিতা নিয়ে ওর ছড়ানো ছিটানো কাজগুলো কোথাও অন্য একটা সূত্রে যুক্ত হচ্ছে, সংহত হচ্ছে। এবং 1906 সালে উনি একটা নাটক লিখছেন যার মধ্যে আমি কোথাও যেন রক্তকরবীর আভাস খুঁজে পাই। শারদোৎসব বলে একটা নাটক। শারদোৎসবে কোথাও এই সব কিছু কোথাও এসে মিলছে। ওর আগের নাটকের জাত পাল্টে অন্য রকম একটা নাটক তৈরি হচ্ছে, যে নাটকের শুরুতেই যে গান, আজ বুকের বসন ছিঁড়ে ফেলে দাঁড়িয়েছে এই প্রভাতখানি, রাগিনী ভৈরবীতে এই গান দিয়ে নাটক শুরু হয়। আর তারপরেই তার মধ্যে একটা দ্রোহ আছে, একটা প্রতিবাদ আছে। এবং তারপরে কি অবলীলায় ভেসে আসে, মেঘের কোলে রোদ হেসেছে, বাদল গেছে টুটি, শরৎকাল, ছুটি, গান,
এইগুলো একে একে জুড়তে থাকে। আমার কথা মনে হয় রক্তকরবী লেখা শুরু হয়ে গেল। সম্পূর্ণ অন্য জাতির একটা নাটক, এবং সেই নাটকে ছেলেরা বেরিয়ে এসেছে হৈ হৈ করতে করতে, আর তাদের বাধা দিতে চলে আসে এক চরিত্র লক্ষেশ্বর, যাকে ছেলেরা নাম দিয়েছে লক্ষ্মী প্যাঁচা। আর লক্ষেশ্বরের পরিচয় বা ভূমিকা, সে তেজারতি ব্যবসা করে। লক্ষ্মী প্যাঁচার সঙ্গে মেলাতে পারেন কিন্তু একভাবে কয়েক বছর পরে 23 সালে রক্তকরবীর যক্ষপুরী, যক্ষের ধন, যক্ষ। আর লক্ষেশ্বর নাটকের একেবারে শুরুতে তার নিজের ছেলেকে পর্যন্ত, ছেলের নাম দিয়েছে ধনপতি, কিন্তু সেই ছেলেকে পর্যন্ত সন্দেহ করে যে যেখানে সে তার টাকা মাটি খুঁড়ে লুকিয়ে রেখেছে, সেইটের সন্ধান বোধহয় খুঁজে বেড়াচ্ছে ওর ছেলে। ছেলেকে সন্দেহ করে, আর এই লক্ষ্মী প্যাঁচার সঙ্গে ছেলেদের লড়াই, আর তাদের উৎসাহ দেয়, তাদের বারবার গানের, খেলার, নদীতে গিয়ে সাঁতার কাটার পাগলামিতে টেনে নিয়ে যায় এক চরিত্র। প্রথম আসছে রবীন্দ্রনাথের নাটকে ঠাকুরদা। আর খুব মজার কথা, ক্ষিতিমোহন সেন তিনি একটা লেখায় লিখছেন যে বহুদিন পর্যন্ত ওর নামে ওকে শান্তিনিকেতনে কেউ চিনত না, কারণ উনি যখন কাশীতে ছিলেন এবং কাশীতে যখন উনি গান সংগ্রহ করছেন, লোকভক্তি গানের সংগ্রহ করছেন, তার খবর পেয়েই রবীন্দ্রনাথকে কাশী থেকে ডেকে নিয়ে আসেন শান্তিনিকেতনে, জায়গা দেন। তখন কাশীতে ওর নাম ছিল ঠাকুরদা বলে, সবাই ওকে ঠাকুরদা বলেই ডাকত। আর ক্ষিতিমোহন তার একটা লেখায় খুব মজা করেই লিখেছেন, বাল্যকালে আমার পিতৃদত্ত নাম অল্প লোকেই জানিতেন, ঠাকুরদা নামেই আমি কাশীতে পরিচিত ছিলাম। ঠাকুরদা বলিয়াই গুরুদেব তাঁহার দপ্তরে আমাকে সামিল করিয়া লইয়াছিলেন। আর সেই ঠাকুরদা একটা চরিত্র হয়ে দাঁড়ায় কিন্তু প্রথম শারদোৎসবে, এবং শারদোৎসব লেখার পরে ক্ষিতিমোহন সেনকেই ওই ভূমিকাটা দেওয়াও হয়েছিল, কিন্তু পরে ওকে সন্ন্যাসীর ভূমিকাটা দেওয়া হয়। তাই কোথাও যেন রক্তকরবী লেখা শুরু হয়ে যায় 1906 সালে শারদোৎসবে। তারপরে ওই ঠাকুরদা সে ফিরে আসে কিন্তু ডাকঘরে, সে ফিরে আসে নানা নাটকে, এবং কোথাও শারদোৎসব, অচলায়তন, ডাকঘর, ফাল্গুনী, এই সমস্ত নাটকের মধ্যে দিয়ে আবর্তিত হতে থাকে, তৈরি হতে থাকে রক্তকরবী। একই সত্য, যে কথা নৈবেদ্যই তুলেছিলেন, যে ওই সত্যকে দেখতে পাও না, সেই সত্যের সন্ধান করছেন, যে জন্যে 10 বার রক্তকরবী নতুন করে করে লেখেন, ভাঙতে ভাঙতে লেখেন। এবং সেই প্রয়াস যেটা রক্তকরবীতে একটা পূর্ণতা পায়, তার আগে কিন্তু তার আবহটা তৈরি হয়। গান, কবিতা, সুর, সভ্যতা, এই সব কিছুকে যুক্ত করে একটা বয়ান তৈরি করা, একটা বয়ন তৈরি করা, এই বয়ানের মধ্য দিয়ে একটা বয়ন। আর কোথাও যেটাকে আমরা বলবো, এই সমস্ত কল্পনার, কল্পলোকের সমস্ত শক্তিকে সংহত করে আজকে বিশ্বব্যাপী যে বিভীষিকা,
এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা রবীন্দ্রনাথের গান করব, শুনব, কিন্তু হাজার হাজার মানুষ, শিশু, নর নারী খুন হচ্ছে সারা পৃথিবী জুড়ে। এই বিশাল একটা ধ্বংসকাণ্ডের মধ্যে দাঁড়িয়ে আমাদের প্রতিরোধে আমরা যদি এই সবকটা শিল্পকে এক করতে পারি, এইটা নিয়ে একটা সময় আমি আর আমার অসমবয়সী বন্ধু অলোকরঞ্জন দাশগুপ্ত খুব ভাবনা চিন্তা করতাম। অলোকদাকে দিয়ে একটা বই লিখিয়েছিলাম, সমবায় শিল্পের গরজে বলে। তার শুরুতে অলোকদা লিখেছিলেন, কবিতাকে আজ আর একচোরা হয়ে ভাবের ঘরে চুরি করা মানায় না। তাকে থেকে থেকেই চিত্রকলা, সঙ্গীত বা ফিল্মের কাছ থেকে আঁজলা ভরে রসদ নিতে হয়। অন্যদিকে মিশ্র শিল্পের গূঢ় মন্ত্রণায় সৃষ্টির নানামুখী প্রকাশ চর্চারকে এখন কবিতার কাছে, গানের কাছে শরণার্থী হওয়ার কথা নয়। সৃজন কাজে এই সর্বান্বয়ের তাড়নায় উচাটন কিছু আলেখ্য এখানে একসঙ্গে সাজিয়ে দেওয়া হলো। এবং এই বইটা থেকে দুটো ছোট্ট জায়গা পড়ে শোনাই, দিয়ে শেষ করব। এর মধ্যে একটা লেখা আছে, আমাকে লেখা একটা খোলা চিঠি। তাতে লিখছেন, শ্রমিক, কোনো শিল্পই স্বয়ং সম্পূর্ণ কিংবা শুদ্ধ নয়। আমরা যাকে মার্গসঙ্গীত বলি, তার ভিতরে মিশে রয়েছে একদা লাঞ্ছিত দেশজ গীতিকল্প, এমনকি অপরিশীলিত পরিপার্শ্বের নানান অনুষঙ্গ। রাগ শব্দটির মধ্যে যে রঙের দোতনা লেগে আছে, সেখানে লোকায়ত জীবনের পার্বণ অবিচ্ছেদ্য। রাজস্থানী রাগচিত্রাবলিতে এক একটি রাগের মর্জি যখন কেন্দ্রীয় বিভাব হয়ে উঠে এলো, তখন একদিকে যেমন দেখতে পাই গান ছাড়া ছবি অচল, তেমনি অন্যদিকে ছবি জগতে জীবনের ঘরোয়া জড়োয়া সমস্ত ব্যাপারই কত অপরিহার্য শর্ত। এসব ছবিতে ইন্দ্রিয়লব্ধ যাবতীয় আয়োজন উত্তাল উল্লাসে সংগৃহীত হয়েছে এবং শেষ পর্যন্ত তারা এক এক ঘরানার শিল্পীর মৌলতা ম্লায়মান করে দিয়ে যৌথ অস্তিত্বের জয়গাথা অলঙ্কৃত করে দিয়েছে। এই লেখাটা শেষ করেন অলোকদা আমাকে লেখা চিঠি। 1992 জার্মানিতে যে ছোট্ট মফস্বল শহরে হির্শবার্গে অলোকদা শেষ জীবনটা কাটিয়েছিলেন, মারাও গেছিলেন। লিখছেন, শ্রমিক, এই সুযোগে আমাদের যাপিত সময়ের এক টুকরো আপনাকে আরেকবার মনে করিয়ে দিই। হায়দ্রাবাদের প্রবাসী বঙ্গ সাহিত্য সম্মেলনের ছোট গল্প সংক্রান্ত আলোচনা চক্র যখন আমাদের নিদারুণ অবসন্ন করে তুলল, আমরা আচমকা সেকেন্দ্রাবাদ চলে যাই। রমজানের সারা রাত্রির পথে পথে ঘুরতে ঘুরতে আমরা কি গোটা মানুষ আর শিল্পীর মাঝখানকার অন্যয়মুখী টানাপোড়েনের কথাই আলোচনা করিনি? হায়দ্রাবাদ ছাড়বার আগে অতিথি সদনের বারান্দায় মঞ্চের বাইরে তৃপ্তি মিত্রের রক্তকরবী থেকে অনবদ্য অভিনয়, অজন্তায় সপ্তদশ গুহায় নিবিড় অভয় ও অসহায়তার মধ্যে বুদ্ধের উচাটন, ইলোরার অভ্যন্তরে একদল দুর্বৃত্তের হানা দিয়ে হিন্দি ফিল্মে ঢঙে
পিকনিক জুড়ে দেবার অসভ্যতা, আর এই সব কিছু নিয়ে ও ছাপিয়ে সেই রমজানের রাত ও যোজনব্যাপী আজান আমাদের আচ্ছন্ন করে দিয়েছিল। আমরা সুফি ধর্ম পরিগ্রহ করে মৌলবাদের দাপট দূর করে দেব, পরস্পরের কাছে এরকম অজস্র প্রতিশ্রুতি দিয়ে কলকাতায় ফেরার পর আবার এক একটি খণ্ড বিশ্বের অকৃতার্থ নাগরিক হয়ে গিয়েছিলাম। অতঃপর দুই বন্ধু বলে এক কবিতা লিখে সেকেন্দ্রাবাদে আমাদের সেই সমগ্রের দিকে এক রাত্রি ছুটে যাওয়ার কিছু আভাস দিয়েছিলাম। ওই দীর্ঘ কবিতায় যদ্দূর মনে পড়ছে, মিশ্র মাধ্যমের অন্তর্লীন প্রবর্তনা হিসেবেই কবিতাকে দেখতে চেয়েছিলাম আমি। আমাদের ভালোবাসা, অলোক রঞ্জন, হিসবার্গ, 27 নভেম্বর 92। নমস্কার।